দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। ওপিনিয়ন পোলে আজকে হুগলির জাঙ্গিপাড়া আমাদের ভিআইপি সিট। কেন এটিকে ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিলাম? প্রশ্নোত্তর পর্বে কি উত্তর দিলেন এই বিধানসভার মানুষজন, সবটা থাকছে গোটা পর্ব জুড়ে শুধুমাত্র আপনাদের জন্য। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। একদম প্রথমেই দেখে নি যে এই মুহূর্তে এখানে বিধায়ক কে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের মন্ত্রীও বটে তিনি। এবার আসি কেন এই আসনটিকে আমরা ভিআইপি সিট হিসেবে গণ্য করলাম। দেখে নি 2011 থেকে পর 3 বার এই আসন দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। 2019 এবং 24-এর লোকসভা নির্বাচনেও এই বিধানসভা থেকে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ওয়ারি ফলাফলে 24-এর নির্বাচনে 19-এর তুলনায় লিড বেড়েছে তৃণমূল কংগ্রেসের। যে 3টে কারণ পরপর আপনাদের শোনালাম, সিদ্ধার্থর কাছে যাওয়ার আগেই আমি সাধারণ একজন জনগণ হিসেবে বুঝতে পারছি যে শাসক দলের দিকে পাল্লাটা ভারী, কিন্তু আমি বললে তো হবে না। বিশ্লেষণ কি বলছে সিদ্ধার্থর কাছে যাব। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো না, তুমি একদমই ঠিক বলেছো যে হচ্ছে শাসক দলের দিকে যা সমীক্ষাতে বা ধরো তোমার যা স্ট্যাটিস্টিক্স যে ইলেকশন গুলো থেকে যদি আমরা দেখি, তাতে দেখা যাচ্ছে যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লাটা ভারী। কিন্তু উল্টো দিক দিয়ে দেখতে হবে যে এই আসনটি হচ্ছে হুগলি জেলার মধ্যে পড়ে, এবং হুগলিতে যেভাবে বিজেপিরও একটি বিস্তার ঘটছে, ফলে সেই ক্ষেত্রে মানে এটা হচ্ছে যে মানে লড়াইটা, মানে সেটা তুমি লোকসভা বলো বিধানসভা বলো, হুগলির যে কোনো আসনে কিন্তু এটা চলছে। তুমি বলতে পারো যে তাহলে এইখানটাতে কেন তার প্রভাব পড়ছে না? এইখানটাও কিন্তু একটা প্রভাব পড়ছে, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। মোদ্দা কথা যে হচ্ছে এইখানটা দেখো পরপর 3 বার হচ্ছে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি হচ্ছে এইখানটাতে জয়ী হলেন, এবং যাকে তিনি হারিয়ে প্রথমবার হয়েছিলেন তিনিও হচ্ছে একজন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদর্শন রায়চৌধুরী, সিপিআইএম এর হচ্ছে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে, তো তাকে হারিয়ে তিনি পরপর হচ্ছে। এই জায়গাটাতে আগামী দিনে বিজেপি যে হারে বিস্তার করছে ধরো হুগলিতে, সেই জায়গাটাতে কি আদৌ কোনো এফেক্ট করতে পারে, নাকি তৃণমূল কংগ্রেস আরো মানে তাদের লিডটা বাড়িয়ে নিতে পারে? সেটাই আজ গোটা পর্ব জুড়ে আমরা দেখবো। এবার আমরা চলে আসি বরং প্রশ্নোত্তর পর্বে। সাধারণ মানুষজন সেখানে কি ভাবছেন, জাঙ্গিপাড়া বিধানসভার মানুষজনের কাছে প্রশ্ন রেখেছিলাম আমরা, তাদের উত্তর আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? এই উত্তরে সেখানকার মানুষজন বলেছেন খুব খুশি 19%, খুশি 20%, মোটামুটি 20%, খুশি নই 18%, অত্যন্ত অখুশি বলেছেন 15%, জানি না বলেছেন 8% মানুষজন। আপনার বিধায়ক বদল করতে চান কি? এক্ষেত্রে না বলছেন 38%, হ্যাঁ বলছেন 30%। সিদ্ধান্ত নেননি 11%, বলবো না 21%। পরের প্রশ্ন, রাজ্যের সরকার বদলাতে চান কি আপনি? সেক্ষেত্রে না 52%, হ্যাঁ 22%, সিদ্ধান্ত নেননি 15%, বলবো না 11%। অতএব বুঝতেই পারছেন যে 3টে প্রশ্নে কেরম উত্তর এসছে, সেই প্রত্যেকটাই কিন্তু পরপর সাজানো আছে এই গোটা স্লাইড জুড়ে। এবার এই যদি স্লাইড আমরা দেখি, তাহলে শতাংশের হিসেব অনুযায়ী এর বিশ্লেষণ আমরা জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো শতাংশের হিসেব বলতে গেলে যেটা আমরা প্রথমেই তুমি শুরু করলে এবং আমিও ওটা বলার চেষ্টা করলাম, যে যেটা দেখা যাচ্ছে ট্রেন্ডটা, তাতে দেখা যাচ্ছে যে হচ্ছে তৃণমূলের দিকেই হচ্ছে পাল্লাটা ভারী। কিন্তু দেখো মানে ট্রেন্ড বলে তো কিছু হয় না রাজনীতিতে, অনেক কিছু, অনেক ইকুয়েশন, অনেক স্থানীয় অনেক সমস্যা থাকে, সেগুলোর উপর নির্ভর করে। তা সত্ত্বেও যেটা আমাদের সমীক্ষাতে উঠে এসছে, তাতে দেখা যাচ্ছে ওই ট্রেন্ডটা মেনেই কিন্তু এই সমীক্ষাটা উঠে এসছে। তোমার বিধায়কের কাজকর্মে খুশি, সেটাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু বলেছেন হচ্ছে খুশি পার্সেন্টেজ অর্থাৎ বেশি। আপনি বিধায়ক বদল করতে চান, সেক্ষেত্রে যে চান না যারা, সেটা অনেকটাই বেশি। আর রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা তো মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে যারা হচ্ছে রাজ্য সরকার বদল করতে চান এমন মানুষের সংখ্যা হচ্ছে 22%, আর হচ্ছে বদল করতে চান না সেটা হচ্ছে 52%, 30% ডিফারেন্স। এবং তার সঙ্গে যদি পরবর্তীতে সিদ্ধান্ত নেননি এবং জানি না যোগ হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে বিষয়টা কি দাঁড়াতে পারে। তোমার মানে এই জায়গাটাতে তুমি যদি দেখো যে হচ্ছে বিধায়ক এবং রাজ্য সরকারের উপর কোথাও যেন একটা মানুষের আস্থা প্রকাশ পাচ্ছে।
এবার জাঙ্গিপাড়া বিধানসভার ক্ষেত্রে মানুষজন কি বলছেন সেটা আপনাদের দেখালাম। এবার পূর্বের কিছু ভোটের ফলাফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একদম প্রথমে 2016 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই জাঙ্গিপাড়া বিধানসভায় কি ফলাফল হয়েছিল দেখতে পাচ্ছেন। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 23,605টি ভোটের, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে প্রায় 51% ভোট ছিল। বিজেপি সেখানে টিম করে 7.02%, বাম কংগ্রেস জোট প্রায় 39%, অন্যান্য 3.45%। 19 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল কি ছিল জাঙ্গিপাড়ার ক্ষেত্রে? তৃণমূলের লিড ছিল এখানে 11,932টি ভোটের, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 47.30%, বিজেপির ক্ষেত্রে 41.29%। অর্থাৎ এখানে কিন্তু ঠিক আগেরটা যেটা বললাম টিম করে, এখানে আবার অনেকটাই কাছাকাছি। কংগ্রেসের ক্ষেত্রে 1.11, বামফ্রন্টের ক্ষেত্রে 7.19, অন্যান্য 3.04। 21 বিধানসভা নির্বাচনের ফলাফল দেখব। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল এখানে 17,926টি ভোটের, দেখতে পাচ্ছেন, যেখানে 48.42% ভোট গেছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ক্ষেত্রে প্রায় 40%, সংযুক্ত মোর্চা 8.44 এবং অন্যান্য 3.24। 24 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল জাঙ্গিপাড়ার ক্ষেত্রে, এক্ষেত্রেও তৃণমূলের লিড 28,020টি ভোটের, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল প্রায় 50% ভোট। বিজেপি 36.11, বাম কংগ্রেস জোট 9.04 এবং অন্যান্য 5.25%। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা স্লাইড জুড়ে যেখানে 16 থেকে 24 পর্যন্ত নির্বাচনের যে ফলাফল তার হিসেব রয়েছে। এই ট্রেন্ড যদি ফলো করি আমরা, তাহলে 26-এর নির্বাচনে জাঙ্গিপাড়ায় কি হতে পারে জানবো এবার সিদ্ধার্থর বিশ্লেষণ। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, আমরা এই জায়গাটাতে যে ট্রেনটা নিয়ে বলছিলাম, যে তুমি বললে যে এটা কি অনেকটা হচ্ছে ট্রেনটা যেদিকে আছে তাদের তৃণমূল হচ্ছে কি, আমিও সেটাই বললাম। কিন্তু আমি একটা দেখো, প্রথমে একটা কথা বলেছিলাম যে জেলাটার নাম হুগলি, সেইখানটাতে আদৌ কি এরকম ভাবে বলা যায় যে হচ্ছে তৃণমূল পুরোপুরি স্বস্তিতে আছে? কেন কি এই মানে হুগলিতে একটা বিজেপি একটি উত্থান কিন্তু হচ্ছে, সেটা তোমার অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা 2019 সাল থেকে ওটা মোটামুটি হচ্ছে এবং তার আগেও কিছুটা ছিল। এই জায়গাটায় যদি আমরা দেখি পরপর করে, যদি আমাদের এই স্ট্যাটিস্টিক্সটা দেখি 2016, 2019, 2021, 2024, তুমি দেখো গ্রোথটা দেখো। এইখানটাতে হচ্ছে 2016-তে যেখানটা ছিল হচ্ছে 7.02, সেই আবার একই জিনিস এইখানটাতে তোমার হচ্ছে ছিল হচ্ছে বাম কংগ্রেস, এবং তারপরে যখন হচ্ছে লোকসভা নির্বাচন হলো 7-এর থেকে যেখানটা থেকে একবারে 41 হলো, তাহলে কোথা থেকে এলো? ওই বামেদের ভোট, সেই বামরা তত্ত্ব চলে এলো। অর্থাৎ তোমার বিজেপির কিন্তু একটা ভোট শেয়ার এখানটাতে রয়ে গেছে এবং সেটা কিন্তু পাশাপাশি যাচ্ছে। 2021-এও তোমার সেটা হলো এবং 2024-এও আমরা দেখছি কম বেশি বিজেপি সেই জায়গাটাতে আছে। দেখো বিজেপির এই জায়গাটাতে মানে এইটা তোমার হচ্ছে যে লোকসভার মধ্যে পড়ে জাঙ্গিপাড়া, সেই হচ্ছে তোমার হচ্ছে শ্রীরামপুরেও তো একজন হচ্ছে সাংসদ হচ্ছে দীর্ঘদিন ধরে আছে তৃণমূল কংগ্রেসের বিখ্যাত মানুষ। কিন্তু সেই জায়গাটাতে বিজেপি কিন্তু এমন একটা জায়গাতে চলে এসেছিল যেই সময়টাতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অনেক কিছুটা নড়বড়ে হয়েছিলেন বলে মনে হচ্ছে। সেই জায়গাটাতে বিজেপি সাংগঠনিক কিছু সমস্যা ছিল, ঠিক আছে? সেই জায়গাটাতে যেমন তোমার হচ্ছে 2019-এ ওখানটা একজনকে প্রার্থী করার কথা ছিল, দেবজিৎ, কিন্তু সেটা হয়নি। সেটা না আমাদের সেখানটা প্রচন্ড ক্ষোভ ছিল প্রার্থী নির্বাচন নিয়ে। এবার আমি এলাম না ওটা, তাকে পরে সেই জায়গাটাতে তুমি যদি দেখো যে হচ্ছে তাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে যদি বলি তাতে কোনো ভুল হয় না। 2021-এ তাকে হচ্ছে এই জাঙ্গিপাড়া বিধানসভাতে আবার হচ্ছে ক্যান্ডিডেট করা হয়েছিল। ফলে সেই জায়গাটাগুলো এই যে বললাম যে সাংগঠনিক একটা যে সমস্যা আছে সেইটা কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি এই তৃণমূল কংগ্রেসের দিকে যায়। তাহলে কি তুমি বলতে পারো তৃণমূল কংগ্রেসের হচ্ছে ওইখানটা কোনো কাজ করে না? যদি নাই করে তাহলে হচ্ছে বিধায়ক কি করে, বিধায়কের পক্ষে কেন এত মানুষ হচ্ছে বলছে, বা হচ্ছে রাজ্য সরকার পক্ষে নিশ্চয়ই হয়, ওখানটাতে কিছু কাজ তো করছে। ওখানটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা আছে তোমার হচ্ছে ফুরফুরাশরী। এই তোমার জাঙ্গিপাড়ার মধ্যে পড়ে ফুরফুরাশরী, তাদের একটি ওখানটা যে নিজস্ব একটা নিয়ন্ত্রণের একটা এলাকার মধ্যে একটা নিয়ন্ত্রণ রয়েছে, ধর্মীয় একটা প্রভাব রয়েছে। আর এই মজার ব্যাপার, এই
ফুরফুরা শরীফে যেটা হচ্ছে ধরো সিদ্দিকীদের পরিবার, তাদের না এটা অনেকগুলো ক্যারেক্টার আছে। সেইখানটা যেমন তোহা সিদ্দিকী, তুমি দেখবে মাঝে মধ্যেই সে খেপে ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং আমার এখনো মনে আছে তোমার হচ্ছে বর্তমান যিনি বিরাটমান রাজ্যের মন্ত্রী, তিনি যখন হচ্ছে প্রথমবার অর্থাৎ 2011 সালে যখন হচ্ছে বিধায়ক হন, তারপরে তেড়ে ফুড়ে উঠলেন হচ্ছে যে তোহা, বললেন যে না ও বাবা ভালো মানুষ, ভদ্র সভ্য মানুষ, সবই ঠিক আছে, কিন্তু একে দিয়ে কোনো কাজই হবে, মানে বোঝা গেল যে তাকে যেন কোনোভাবে রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তোহা যতবার এরকম করেন, কিন্তু ইলেকশনের আগে তোহা কিন্তু আস্থা রাখেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের। তাহলে কি এটা একটা রাজনীতির পাটিগণিত বলা যায়? হ্যাঁ, এটা হতে পারে। আর সত্যি কথা বলতে রাজ্য সরকারও কিন্তু অনেক কাজ করেছে বারবার করে, তারাও ধরো ফুরফুরা শরীফের তরফ থেকে নানা রকম হচ্ছে যেটা হয়নি দীর্ঘদিন তারাও ডিমান্ড নিয়ে যায়, তারাও সেটা করে। আর ওই তোমায় বললাম যে সবার মানুষের চাহিদা কোনো সময় পূরণ করাটা বড় সমস্যার ব্যাপার। আলটিমেটলি যেটা হলো, এটা হচ্ছে ফুরফুরা শরীফের একটা আলাদা নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণটা কিন্তু তৃণমূলের বিপক্ষে কিন্তু এখনো যায়নি। ঠিক আছে, আরেকটা মজার ব্যাপার সেটা তুমি হচ্ছে 2021 বিধানসভাতে তুমি দেখো হচ্ছে এইখানটায় হচ্ছে আমরা দেখাচ্ছি হচ্ছে যে বাম কংগ্রেস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই যে জোট হয়েছিল তোমার বাম কংগ্রেস হলেও এটা আইএসএফ ছিল, আইএসএফ যে জোটটা ছিল সেই জোটে ক্যান্ডিডেট ছিল কিন্তু এখানটায় আইএসএফ এর, ফলে ফুরফুরা শরীফ আইএসএফ, ফলে সেইখানটায় তোমার একটি গুরুত্বপূর্ণ একটা প্রভাব। দেখো তোমার 8.44% ভোট যদি কাটে, তুমি এবার হিসাব করে দেখো এইখানটা হচ্ছে তৃণমূল কত পেয়েছিল, 48.42%, আর এখানে বিজেপির কত 39.90%। এটার সাথে যদি এটা যোগ করে তাহলে কত হয়? ঠিক, এটা এই ক্ষেত্রে তো কিন্তু এই ভোটটা কিন্তু কখনোই বিজেপির দিকে আসবে না। এই ভোটটা যদি আরো 8% বেশি কেটে নিত তাহলে বিপদ ঘটতো তৃণমূল। অর্থাৎ এই যে আইএসএফ বা এই ধরনের যারা আছে তারা যদি সংখ্যালঘু ভোটটা কাটে, সেই জায়গাটাতে কিন্তু তোমার তৃণমূল কংগ্রেসের বিপদ, কারণ বিজেপি যেইভাবে গতিতে এগোচ্ছে তাতে কিন্তু বিজেপি অনেকটা সুবিধা হয়। ফলে ফুরফুরা শরীফ যদি এই জায়গাটাতে তোমার পক্ষে থাকে তাহলে কিন্তু তৃণমূলের জন্য অনেকটা সুবিধাজনক অবস্থা। শেষ পর্যন্ত কি হবে সেটা 26-এর নির্বাচনেই বোঝা যাবে, তবে শুরু থেকে যেটুকু দেখছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস খুব সুবিধাজনক জায়গায় রয়েছে। আসি এবার আমরা পরের স্লাইডের ক্ষেত্রে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় এই জাঙ্গিপাড়ায়, তাহলে ফলাফল কি উঠে আসতে পারে আসুন দেখে নিই। যেখানে পরপর 4টে বক্স রয়েছে, অন্যান্য, সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, একটা করে বক্স খুলবো আর দেখাবো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই জাঙ্গিপাড়ায় নির্বাচন হয় তাহলে ফলাফল কি হতে পারে। অন্যান্য 0.4%, সংযুক্ত মোর্চা 0.9%, বিজেপি 37%, তৃণমূল কংগ্রেস 50%, অর্থাৎ 13% একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। পর্বের শুরু থেকেই আমরা দেখছিলাম যে তৃণমূলের দিকে বেশ খানিকটা সহজ হয়তো অবস্থা রয়েছে, এবং সেটাই কিন্তু উঠে আসছে পর্বের প্রায় শেষের দিকে যে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি থাকতে পারে সিদ্ধার্থ একবার স্ক্রিন জুড়ে দেখিয়ে নি, তারপর সিদ্ধার্থর বিশ্লেষণ আপনাদের শোনাবো। এই কেন্দ্রে সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেস। ফুরফুরা শরীফ এই কেন্দ্রে অবস্থিত হলেও আইএসএফ এর প্রভাব সেই অর্থে নেই। এই কেন্দ্রে সমীক্ষায় মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের অত্যন্ত শক্তিশালী প্রভাব লক্ষ্য করা গেছে। এই যে 3টে পরপর পয়েন্ট আপনারা দেখলেন, সার্বিক বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো এইটা নিয়ে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম, এবং তুমি দেখো এইটা নিয়ে আমরা কিন্তু এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে চর্চা করলাম যে তৃণমূলের ওখানটায় অবস্থান মানে সাংগঠনিক ভাবে অবস্থানটা অনেকটা বেশি মানে মজবুত তুলনায় বিজেপির তুলনায়। কেন কি বিজেপির কিন্তু অবস্থানটা ওখানটায় ভালো, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে বিজেপির নিজস্ব কিন্তু একটা সাংগঠনিক একটা গোটা হুগলি জেলা জুড়েই রয়েছে এটা, মানে তারা হুগলি জেলাতে মানে বেড়ে উঠেও বাড়তে পারছে না, তার কারণ হচ্ছে নিজস্ব সাংগঠনিক না অনেকগুলো হচ্ছে দুর্বলতা, গোষ্ঠী দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, যাই বলো তুমি গেল। আর তোমাকে যেটা বললাম ফুরফুরা শরীফ এই বিধানসভা কেন্দ্রে হচ্ছে ফুরফুরা শরীফ খুব ইম্পর্টেন্ট, ফলে সেই জন্য বললাম যে তোমার শেষ পর্যন্ত কিন্তু ফুরফুরা শরীফ আস্থা রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রার্থীর উপরই। সেক্ষেত্রে তোমার আইএসএফ তাদেরও তো ধরো এই ফুরফুরা শরীফেরই একটি মানে পরিবারের একটি অংশ, ফলে তারা যখন হচ্ছে মানে প্রার্থী দিচ্ছে কিন্তু সেই জায়গাটা কিন্তু ততটা এফেক্ট করে যদি করে তাহলে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা সমস্যা থাকে, সেটা তখন আমরা স্ট্যাটিস্টিক্স দেখে দেখালাম। আর থার্ড পয়েন্ট যেটা আমরা
আলোচনাটা করিনি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্মীর ভান্ডার নট অনলি লক্ষ্মীর ভান্ডার, যে মানে মুখ্যমন্ত্রী আরো যেগুলো হচ্ছে মহিলাদের জন্য যে প্রকল্পগুলো নিয়েছে না, তোমার এইখানটায় কিন্তু দেখো এই যে জাঙ্গিপাড়া বা এই এলাকায় কিছু না মানে ওই ছোট ছোট শিল্প মানে ক্লাস্টার জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে, আর পাশাপাশি তোমার হচ্ছে মানে বিভিন্ন গার্মেন্ট সেক্টর, সেই সেক্টরটাও এখানটায় রয়েছে এবং বহু মহিলা কাজ করে। এই যে ছোট ছোট মহিলাদের তাদের নানা রকম ভাবে হচ্ছে যে স্বনির্ভরের করার মানে যা যা ব্যবস্থা পদক্ষেপ নেওয়াতে, সেইটা কিন্তু হচ্ছে খুব বড় প্রভাব ফেলবে এবং হচ্ছে রাজ্য সরকারের প্রতি আস্থাটা রাখবে বলেই মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত 26-এর নির্বাচনে কি হবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় এবং জাঙ্গিপাড়া বিধানসভার ক্ষেত্রে মানুষজন কিন্তু এই রাজ্য সরকারের উপরই ভরসা রাখছে, এখনো পর্যন্ত সমীক্ষা রিপোর্ট তাই বলছে। আজকের মতন এই পর্ব এখানেই আমরা শেষ করছি। আপনারা যারা ছিলেন সকলকে ধন্যবাদ, সিদ্ধার্থকে ধন্যবাদ। আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে উত্তরপাড়া বিধানসভা নিয়ে, থাকছে ওপিনিয়ন পোল।